অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গতরাত 1টা নাগাদ হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। শেখ হাসিনাকে নিয়ে আসলে কি করেছে ভারত সরকার? তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র? দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে। বাংলাদেশ বিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কর্তৃক জাতীয় ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে গতকালকে এবং আজকের বিশেষ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ দল গোছাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। দর্শক, এই মাত্র পাওয়া গরম খবর, শেখ হাসিনাকে ভারতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোনো খোঁজ নেই। শেখ হাসিনাকে গুম করে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসকে কঠিন কয়েকটি শর্ত দিয়েছেন নরেন্দ্র মোদী। এই শর্তে যদি ডক্টর ইউনূস রাজি না হয় তাহলে শেখ হাসিনাকে ওখানেই গুম করে দিয়ে ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক অপহরণের মামলা দেওয়া হবে, যে ডক্টর ইউনূস তাকে গুম করে দিয়েছে কোনো অত্যাধুনিক শক্তি দিয়ে। দর্শক, আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর রয়েছে, আপনারা শুনলে বা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দেশের বর্তমান পরিস্থিতি অনেক উত্তপ্ত। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। তো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটি সরাসরি দেখে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কর্তৃক জাতীয় ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে গতকালকে এবং আজকের বিশেষ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকালকের সভায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এক্সেপ্ট যাদেরকে আমরা আওয়ামী লীগের দোসর মনে করি এবং আওয়ামী লীগের প্রেতাত্মা মনে করি, তারা ব্যতীত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে। আজকের বাংলাদেশের বিভিন্ন মহল থেকে ধর্মীয় ব্যক্তিবর্গ যারা ধর্মীয় কাজে বিভিন্ন সময় অংশগ্রহণ করে থাকেন কিংবা তাদের স্বগোত্রীয় জায়গায় সম্মানের সাথে রয়েছেন, সেই সকল ব্যক্তিদের সাথে আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই দুইটি আলোচনা থেকে স্পষ্ট যে বার্তাটি এসেছে সেটা হচ্ছে, বাংলাদেশের ইস্যুতে আমরা সবাই এক। বাংলাদেশকে নিয়ে কারো কোনো অপশক্তির কোনো ষড়যন্ত্র সেটা মেনে নেওয়া হবে না। কোনো অপরাজনীতি এই দেশকে নিয়ে কেউ করবে সেটা কোনোদিন মেনে নেওয়া হবে না, বাস্তবায়িত হতে দেওয়া হবে না। আপনারা জানেন, সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি যে কোনো মূল্যে বাংলাদেশকে ধ্বংস করে এই দেশের মধ্যে পার্শ্ববর্তী দেশের সাথে একটি যুদ্ধ লাগানোর মতো পরিস্থিতি তৈরি করতে চায়। পায়ে পাড়া দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে চায়। ওই দেশের সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের মিথ্যা বক্তব্য সকাল সন্ধ্যা প্রচার করেই যাচ্ছে। এক বাক্যে মনে হচ্ছে যেন শেখ হাসিনার পতন হওয়া না যেন পার্শ্ববর্তী দেশের জন্য একটি চরম মাত্রার চট্টপাঘাত খাওয়া এটা হয়ে গিয়েছে। শেখ হাসিনার পতনে বাংলাদেশের জনগণ খুশি হলেও পার্শ্ববর্তী দেশের সেই জায়গার শাসক গোষ্ঠী খুশি হতে পারেনি। যদিও বাংলাদেশের জনগণের সাথে সকল পৃথিবীর রাষ্ট্রের জনগণের সাথে সম্পর্ক থাকবে স্বাভাবিক গতিতে এবং সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের ভিত্তিতে। আমরা সেই সম্পর্কের জায়গায় অটল। আমাদের বাংলাদেশ মনে করে পার্শ্ববর্তী দেশ সহ সমগ্র দেশের জনগণের সাথে আমাদের সম্পর্ক পূর্বে যেভাবে ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা কখনোই আমাদের দেশকে বিক্রি করে কারো স্বার্থ হাসিলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের পদ্ধতি খুলে দিতে পারি না, কিংবা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে আমরা আমাদের স্বার্থ নিয়ে বসে থাকতে পারি না। আমি যে জিনিসটি দেখলাম যে বাংলাদেশের সর্বমহলে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে জাতীয় ঐক্য এর কোনো বিকল্প নেই। বাংলাদেশকে রক্ষার জন্য জাতীয় ঐক্য এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় আহ্বান। এবং বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে আমাদের মধ্যে মতানৈক্য আছে, মতের বিরোধ আছে, ভিন্ন মতের ভিন্ন আদর্শের মানুষ আছে, কিন্তু আমরা এই একটা ইস্যুতে কিন্তু এক। সেটা হচ্ছে শেখ হাসিনার সকল অপকর্ম কিংবা বিদেশি কোনো আধিপত্য এই দেশে বিস্তার করতে গিয়ে তারা আমাদের দেশকে ধ্বংস করবে, সেই সকল ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আমাদের বাংলাদেশের গতকালকের যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে দাঁড়িয়ে কথা বলেছেন, একত্রে বসেছেন, গল্প করেছেন, রাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন, রাষ্ট্র তার সামনে বক্তব্য দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ইউনিক বক্তব্য আমার পছন্দ হয়েছে। তিনি বলেছেন যে আমরা ঠান্ডা হয়ে যাইনি, আমরা আমাদের প্রয়োজনে ঐক্যবদ্ধ। আমরা আজকের এই মিটিং করছি এর মানে এই নয় যে আমরা দুর্বল। এই মিটিং এজন্যই করছি বিশ্ববাসীকে দেখাতে চাই যে আমরা ঐক্যবদ্ধ, আমরা একসাথে আছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেছেন যে একটা, নিশ্চয়ই আপনারা জানেন যে 5ই আগস্টকে কেন্দ্র করে পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিল, স্যার একজন মারি 4 জন দাঁড়িয়ে যায়। তো তখন ডক্টর মোহাম্মদ এটাকে কোট করে বলেছেন যে আগে একজন মেরেছেন 4 জন দাঁড়িয়েছে, এখন একজন মারলে 40 জন দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে বর্তমান সময়ের তার অনুভূতি এবং তার বক্তব্য। তার যে স্পিরিটটা আমি গতকালকে দেখেছি, তার যে চরম মাত্রার একটি ঐতিহ্যবাহী বক্তব্য দেখেছি, ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস
তার এই বক্তব্যের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে গঠন করার জন্য যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, এটা আমাদের জন্য একটি দিকপাল হয়ে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে গঠন করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের কাজ। প্রিয় বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের যখনই কোনো ধরনের দুর্যোগ চলে আসে, কখনো দুর্নীতি আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়, তখন কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অনৈক্য আর পছন্দ করি না। আমরা সবাই একে অপরের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাই। আমরা প্রত্যেকে তখন এক একটা শক্তিতে রূপান্তরিত হয়ে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে যাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে রাজনীতিবিদরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, বাংলাদেশের জনগণ সেটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে। আগামী দিনেও এই রাজনীতিবিদদের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন মহলের মানুষদের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি হোক, সেটা আজকের জনগণ কিন্তু কামনা করে। শেখ হাসিনা কিন্তু যে কোনো মূল্যে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চাইবে। সে বিভিন্ন ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, হুরহাঙ্গামা সৃষ্টির চেষ্টা করবে, মানুষকে বিভাজনের চেষ্টা করবে, জনগণের অধিকারকে বঞ্চিত করার জন্য যত ধরনের পদ্ধতি আছে সব শেখ হাসিনা বহির্রাষ্ট্রে বসে ষড়যন্ত্র আঁকবে। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার ভালো লেগেছে নিউ কনসেপ্ট যে সকল আলেমদেরকে, সকল ধর্মীয় গুরুদেরকে, বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষদেরকে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকে নিয়ে পরামর্শ দিলেন, দেশবাসীকে দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। এটা বাংলাদেশের জন্য একটি নতুন শিক্ষা যে আমরা পারি, আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে। বাংলাদেশের কখনোই কোনো মানুষ এই দেশের স্বাধীনতাকে বিকায়িত করে, শেষ করে দিয়ে, বিক্রি করে দিয়ে অন্য কারো কোনো এজেন্ডা বাস্তবায়নের পাত্রের হাতিয়ার হতে পারে না, হতে দিবে না ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এই মুহূর্তে আমাদের বড় কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যের কোনো বিকল্প নাই। আদর্শ আপনার যাই হোক না কেন, আপনার কাজ হবে ঐক্য। যদি আপনি ঐক্যবদ্ধ থাকতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশ ওই ষড়যন্ত্রবাদীরা কখনোই কেড়ে নিতে পারবে না। আগামীর বাংলাদেশের সুন্দর যে একটি পরিবেশ আমরা তৈরি করব, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সেই জায়গাটা কোনোদিনই ধ্বংস করতে পারবে না। ওরা হয়তো ওদের টিভি চ্যানেলগুলোতে মিথ্যাচার করেই যাবে, কিন্তু জনগণ সত্য এবং বস্তুনিষ্ঠ নিউজ জানবে এবং বুঝবে এবং জনগণ আপনাদের সাথে, আমাদের সাথে এবং দেশকে রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধভাবেই থাকবে। অতএব ফেসিবাদী শেখ হাসিনা পাশে বসে যত ষড়যন্ত্র করেন আর ওই দেশের মিডিয়াগুলো যত মিথ্যাচারী করেন, আপনাদেরকে জবাব দেওয়ার জন্য দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। অতএব আমাদেরকে আর দূরে ঠেলে দিয়ে কিংবা ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলার জনগণ ইস্পাত দৃঢ় শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা 0 পয়েন্টে যেরকম শেখ হাসিনার আগমন ঘটানোর কথা ছিল, চট করে শেখ হাসিনা ঢুকে পড়ার কথা ছিল, কিন্তু কোনোটাই তিনি সফল হননি। আগামী দিনেও ওই 16ই ডিসেম্বর কিংবা কোনো ডিসেম্বরকে কেন্দ্র করে এই বাংলাদেশে আওয়ামী লীগ আর আগমন করতে পারবে না। আওয়ামী লীগ দল গোছাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। এটা আওয়ামী লীগের তরফ থেকে তথ্য নয়, তথ্য আওয়ামী বিরোধী একজন বড় পলিটিশিয়ানের পক্ষ থেকে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ কিভাবে দল গোছাচ্ছে, কে দায়িত্ব পালন করছে, কারা কিভাবে কাজ করছে, সব কিছু নাকি তার কাছে আছে। অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঘটনাটা কতদূর গড়ালো, কি ঘটছে, সেই আলোচনায় করবো এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, খুব শীঘ্রই আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এমন কথাই বলা হচ্ছে। আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে, কিভাবে সংগঠিত হচ্ছে, সেই ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেখা যেতেই পারে। ভারতে বসে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সর্বশেষ দেখেছি ভিডিও কনফারেন্স করতে আমেরিকার আওয়ামী লীগ নেতাদের সাথে। প্রথমবারের মতো নিজের চেহারা দেখিয়ে তিনি এক ধরনের জনসম্মুখে আসলেন। এর আগে অডিও লিক হয়েছিল, এবার যখন আমরা ভিডিও লিক হতে দেখলাম তখন বুঝে নেওয়াই যায় যে আওয়ামী লীগ মরিয়া হয়ে চেষ্টা করছে ফিরে আসার জন্য। তাদের যে ভুল ভ্রান্তি সেগুলোর জন্য তারা ক্ষমা চাইতেও প্রস্তুত, এমনটাও জানিয়েছিলেন বাহাউদ্দিন নাসিম। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে কে সূত্রধরের ভূমিকা পালন করছে, কারা সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এগুলো গণমাধ্যমে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, প্রচারিতও হয়নি। কিন্তু এবার সেই ব্যাপারে এই বোমা ফাটালেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ। তিনি বললেন, কে আওয়ামী লীগ সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে। অর্থাৎ আওয়ামী লীগের পেছনে আওয়ামী লীগকে নিয়ে ফিরে আসার যে যুদ্ধ, সেই যুদ্ধ যারা করছে তাদের সম্পর্কে তথ্য অলি আহমেদ জানেন। কিভাবে জানেন? আওয়ামী লীগ কি অলি আহমেদের সঙ্গে পরামর্শ করে এই কাজ করছে, নাকি আওয়ামী ঘরানার সঙ্গে অলি আহমেদের এক ধরনের যোগ সাজস হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা গতকালকে দেখেছি
অলি আহমেদ রাজনীতিবিদদের সঙ্গে যে সংলাপ, সেই সংলাপ স্থানে গিয়েছিলেন গাড়ি নিয়ে, কিন্তু ভেতরে না ঢুকে তিনি আবার সেখান থেকে রাগে চলেও গেছেন, সংলাপে অংশগ্রহণ করেননি। এর কারণ হচ্ছে তাকে কোনো একজন উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সংলাপে আসার জন্য, কিন্তু সংলাপ স্থানে এসে গেটে যখন দেখেন যে লিস্টে তার নামই নেই, তখন নিজে অপমানিত বোধ করেন এবং অপমানিত বোধ করে সেখান থেকে চলে আসে। সেই ভিডিও চিত্র নিয়ে ফেসবুকে ট্রল হতেও দেখা গেছে। অলি বারবার ফিরে আসে, অলি বারবার ফিরে যায়, এই গানটা নিয়ে ভিডিও ট্রলও আমরা দেখেছি, আমাদের চোখে পড়েছে। অলি আহমেদ যেন চলে না যান সেজন্য জুনায়েদ সাকি চেষ্টা করেছেন তাকে বোঝানোর, কিন্তু অলি আহমেদ গাড়িতে উঠে আবার সেখান থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে অবশ্য অলি আহমেদ কোনো রাগান্বিত হয়ে কোনো বিবৃতি দেননি এখন পর্যন্ত, কিন্তু গতকালকের এই ঘটনার পরে আজকে তিনি গণমাধ্যমকে এই কথা জানালেন যে আওয়ামী লীগকে কে সংগঠিত করছে, পেছনে কারা কাজ করছে সেটা তিনি জানেন। অলি আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সেই তথ্য আমার কাছে আছে। এদের এখনই থামাতে হবে। রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন আওয়ামী লীগের দোসরদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ নিজ অবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন, তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বরখাস্ত করুন। অর্থাৎ যারা সরকারি চাকরি করছে তাদের মধ্যে যারা আওয়ামী লীগ করছে তাদেরকে বরখাস্ত করতে হবে। আওয়ামী লীগ করলে দোষ, আওয়ামী লীগ করলে তাকে বরখাস্ত করতে হবে। তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন, তিনি যদি কোনো অন্যায় করে না থাকেন, তাকেও সেখান থেকে বরখাস্ত করতে হবে। ওএসডি করলে হবে না, বরখাস্ত করে দিতে হবে একেবারে। তার পরিবার সংকটের মধ্যে পড়ুক না পড়ুক, কী করবে সেগুলো চিন্তা ভাবনা করা যাবে না। এই ধরনের কথা যখন রাজনীতিবিদরা বলেন তখন সস্তা জনপ্রিয়তার কথা বলেই মনে হয়। অলি আহমেদ দুর্নীতির কথা উল্লেখ করে বলেছেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়ার পরদিন তিনি আওয়ামী লীগ সম্পর্কে এই ধরনের বোমা ফাটানোর চেষ্টা করলেন এবং আওয়ামী লীগের সমালোচনার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ কথা ওইটাই যে আওয়ামী লীগকে কে সংগঠিত করছেন, কোথায় তিনি আছেন, কোন বাসায় তিনি কখন কি করছেন, সবকিছু অলি আহমেদ জানেন। তো অলি আহমেদ কিভাবে জানেন? তিনি নিশ্চয়ই তাহলে দেশে রয়েছেন, সেই আওয়ামী লীগ নেতা দেশে রয়েছেন, তাহলে সরকারকে সেই ইনফরমেশন কেন দিচ্ছেন না অলি আহমেদ? সরকার তাকে খুব সহজেই গ্রেপ্তার করতে পারে। আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা, এটা তো একটা বড় ধরনের অপরাধ, সেই অপরাধে সরকার তাকে গ্রেপ্তার করতেই পারে, কিন্তু সেটা সরকার করছে না। অলি আহমেদও এখনও সেই তথ্য দেননি, কিন্তু সংবাদ সম্মেলনে তিনি এক ধরনের জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কথা বললেন। এই বয়সে এসেও একজন রাজনীতিবিদ যখন সস্তা জনপ্রিয়তার খোঁজ করেন, তখন রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের যে চিন্তাভাবনা, মানুষের যে নেগেটিভ চিন্তাভাবনা, সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো নেগেটিভ আরও হতে থাকবে। দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি সত্যিই ফিরে আসছে? আর আওয়ামী লীগ কি অলি আহমেদকে ইনফরমেশন দিয়ে তার দল গোছাচ্ছে? প্রকৃত তথ্য জানতে হবে যাতে তাৎক্ষণিক সমাধান করা যায়, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কিভাবে অবাধ সত্য তথ্য সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রকৃত খবরটা জানতে হবে, সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে হবে। এতে বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে হবে যাতে তাৎক্ষণিক সমাধান করা যায়। যেদিক থেকেই হোক, দোষী তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। আজ বৃহস্পতিবার বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। বিকেলে 4:30টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বৈঠক সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রিমদীপ চাকমা, কবি ও চিন্তক ফরহাদ মজহার, হেফাজতে ইসলামের মহাসচিব সাজেদুর রহমান, হেফাজতের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রাব্বানী, জুনায়েদ আল হাবিব ও মুনির হোসাইন কাসেমি, বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বেফাক মহাসচিব মাহফুজুল হক, ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সহ কয়েকজন আলেম বৈঠকে অংশ নেন। বৈঠকে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারাও যোগ দেন। প্রধান উপদেষ্টা বলেন, আজকের আলোচনা খোলাখুলি, আমরা সবাই আলোচনা করব। আমাদের লক্ষ্য কোনো গোলমাল নেই। তথ্য প্রবাহ কিভাবে পাবো, দোষীকে কিভাবে ধরবো, যাতে সবাই সঠিক তথ্যটা পেয়ে যায়, এমন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যার নাম দিয়েছি নতুন বাংলাদেশ। এটা আমাদেরই করতে হবে। ডক্টর ইউনূস বলেন, মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের জবাবে খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। তিনি বলেন, শুনলাম এখন সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, তাই আমি সবাইকে নিয়ে বসলাম।
বলেছিলাম এটা থেকে কিভাবে উদ্ধার করা যায়। সরকার গঠনের আগে বিমানবন্দরে দেওয়া বক্তব্যের কথা স্মরণ করিয়ে ডক্টর ইউনূস বলেন, তখন আমি বলেছিলাম আমার একটা পরিবার, আমাদের নানা মত নানা ধর্ম থাকবে, নানা রাজনীতি থাকবে, রাতা নীতিমিতি থাকবে, কিন্তু আমরা সবাই এই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমাদের জাতীয়তা পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসি। আমরা বাংলাদেশি এক পরিবারের সদস্য। ডক্টর ইউনূস বলেন, শপথ গ্রহণের পরে শুনতে আরম্ভ করলাম সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তখন মনটা খারাপ হয়ে গেল। এরপরই আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, সেখানেও বললাম আমরা একই পরিবারের সদস্য। সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার, আমাদের সকলের সমান অধিকার বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, সেটা এসেছে সংবিধান থেকে। নাগরিক হিসেবে প্রাপ্য, রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। বিদেশে কিছু প্রচার মাধ্যম বলা হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচার শুরু হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি কি হচ্ছে, সব দিকে দেখলাম এটা হামলা অত্যাচার হচ্ছে না। তিনি বলেন, ভেতরে গিয়ে দেখতে হবে সত্যটা কোথায়, সঠিক ও প্রকৃত তথ্য কিভাবে পাওয়া যাবে। তার উপর জোর দিয়ে ডক্টর ইউনূস বলেন, সঠিক তথ্য কিভাবে পাবো, সেটা আমাদের জানা প্রকৃত তথ্য। অনেক সময় সরকারি তথ্যের উপর ভরসা করে লাভ নেই, কর্তা যা চায় সেভাবে বলে, আসলটা মন খুলে বলতে চায় না। আমরা আসল খবরটা জানতে চাই, সে প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই। এতে বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে চাই। তাৎক্ষণিক খবর পেলে যাতে সমাধান করা যায়, যে দিক থেকেই দোষী তাকে বিচারের আওতায় আনতেই হবে। যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত তথ্য আলোচনা শুনলেন। বর্তমান দেশের পরিস্থিতি অনেক উত্তপ্ত। এই সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।